আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা বিপণনের মৌলিক ধারণা পড়েছিলাম, মনে আছে তো সবার? না? জি ম্যাম। প্রয়োজন কি ছিল বলো তো? প্রয়োজন কি বা প্রয়োজন কাকে বলে? প্রয়োজন হচ্ছে ভোক্তা যখন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তার অনুভূতিকে প্রয়োজন বলে। ভেরি গুড। আর চাহিদার কয়টি শর্ত? চাহিদার শর্ত হচ্ছে দুটি। তিনটি। আচ্ছা, তিনটি। কোনো কিছুর কি অভাব, হচ্ছে? অভাব পূরণের ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। ইচ্ছা। হ্যাঁ। আজকে আমরা নতুন একটা বিষয়ে চলে যাচ্ছি। 1.07 বিপণন মতবাদ বা দৃষ্টিভঙ্গি বা দর্শন সমূহ। ইংরেজিতে বলা হয় মার্কেটিং কনসেপ্ট অর ফিলোসফি। ঠিক আছে? জি ম্যাম। এখন দর্শন বা মতবাদ কাকে বলে আমি বলছি, খুব মন দিয়ে শুনবা তোমরা। যে প্রতিটি কাজ সম্পাদনের পিছনে যে যুক্তি বা নীতি থাকে তাকে দর্শন বা মতবাদ বলে। ক্লিয়ার কথা? যে প্রতিটি কাজ করার পেছনে যে যুক্তি বা নীতি থাকে সেটাকে বলা হয় দর্শন বা মতবাদ। ঠিক একইভাবে বিপণন কার্যক্রম কোনো যুক্তি বা দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হলে তাকে বিপণন ব্যবস্থাপনার দর্শন বলে বা বিপণন মতবাদ বলে। ঠিক আছে? যে বিপণনের যে কাজগুলো আছে সেই কাজগুলো কোনো যুক্তি বা দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হলে তাকে বিপণন মতবাদ বা বিপণন দর্শন বলে। বিপণন মতবাদের মূল লক্ষ্য হচ্ছে সংগঠন, ক্রেতা ও সমাজের স্বার্থে বিপণন কার্যাবলী পরিচালনা করা। এটুকুন কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। মতবাদ কাকে বলে কি বললাম? প্রতিটি কাজ সম্পাদনের পিছনে যে যুক্তি বা নীতি থাকে সেটাকে বলা হয় মতবাদ। আর বিপণনের কাজগুলো কোনো যুক্তি বা দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হলে তাকে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, তাকে বিপণন মতবাদ বলে। বিপণন মতবাদের মূল লক্ষ্য হচ্ছে সংগঠন, ক্রেতা ও সমাজের স্বার্থে বিপণন কার্যাবলী পরিচালনা করা। ম্যাম, এই লাইনগুলো আমি পাচ্ছি না, আমি না, একটু এই নোট করে লাইনগুলো নিই। এখানে পাবে না, এগুলো হচ্ছে অন্য একটা বই থেকে আমি বলছি। এই যে দিয়েছি এখানে, দেখো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এতক্ষণ আমি যা বললাম এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে? ওকে ম্যাম। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রতিটি কাজ সম্পাদনের পিছনে যে যুক্তি বা নীতি থাকে তাকে দর্শন বা মতবাদ বলে। আর বিপণনের কাজগুলো কোনো যুক্তি বা দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হলে তাকে বিপণন ব্যবস্থাপনার দর্শন বা বিপণন মতবাদ বলে। বিপণন মতবাদের মূল লক্ষ্য হচ্ছে সংগঠন, ক্রেতা ও সমাজের স্বার্থে বিপণন কার্যাবলী পরিচালনা করা। এই লাইনটি কি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে? সংগঠন, ক্রেতা, সমাজ, এদেরকে বিপণন কার্যাবলীর মাধ্যমে সেবা প্রদান করা হয়। ঠিক আছে? আর এই পুরো বিষয়টা কি হচ্ছে বিপণন ব্যবস্থাপনার দর্শন। অর্থাৎ এই বিপণন ব্যবস্থাপনার দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে সংগঠন, ক্রেতা এবং সমাজের স্বার্থে বিপণন কার্যাবলী পরিচালনা করা। এই বিপণন মতবাদ বা দর্শনকে 5 ভাগে ভাগ করা হয়েছে।
উৎপাদন মতবাদ বা দর্শন, পণ্য মতবাদ বা দর্শন, বিক্রয় মতবাদ বা দর্শন, বিপণন মতবাদ বা দর্শন, সামাজিক বিপণন মতবাদ বা দর্শন। এগুলো কিন্তু তোমাদের বইতে আছে। জি ম্যাম। যে এখন বইতে পাবে, দেখো এই পেজটা হচ্ছে বই থেকে নেওয়া, ঠিক আছে। উৎপাদন মতবাদ, দ্য প্রোডাকশন কনসেপ্ট, যে মতবাদ অনুযায়ী ক্রেতারা পণ্যের পর্যাপ্ত যোগান ও ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয় তাকে উৎপাদন মতবাদ বলে। এই লাইনটি একটু দাগিয়ে রাখবে। এই লাইন দিয়ে কি প্রশ্ন হবে বলো? উৎপাদন মতবাদ কাকে বলে? ভেরি গুড। হ্যাঁ, তাহলে উৎপাদন মতবাদটা কি? যে যেই মতবাদে ক্রেতারা পণ্যের পর্যাপ্ত যোগান এবং ক্রয় ক্ষমতার উপর গুরুত্ব দেয় তাকে উৎপাদন মতবাদ বলে। এখানে কিন্তু ক্রেতাদের কথা বলা হয়েছে, উৎপাদনকারী না, ঠিক আছে। সরি। তারপরে সেকেন্ড প্যারায় দেখো, উৎপাদন মতবাদ হলো বিক্রেতাদের নির্দেশনা দানকারী সবচেয়ে পুরাতন বিপণন মতবাদ। এই কয়টা শব্দ একটু দাগাবে। সবচেয়ে পুরাতন বিপণন মতবাদ, অনেক সময় বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হয় যে সবচেয়ে পুরাতন বিপণন মতবাদ কোনটি, তখন আনসার হবে উৎপাদন মতবাদ, ঠিক আছে। শিল্প বিপ্লবের সময়ে এই ধারণার উদ্ভব ঘটে, অর্থাৎ উৎপাদন মতবাদের উদ্ভব ঘটে শিল্প বিপ্লবের সময়ে, এবং 1869 সাল থেকে 1920 সাল পর্যন্ত ব্যাপকভাবে এই ধারণাটি অনুসরণ করা হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করবে, এখান থেকে জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, ঠিক আছে। যে উৎপাদন মতবাদের সময়কাল কত, কি হবে আনসার? 1869 থেকে 1920 সাল পর্যন্ত। 20 সাল, ভেরি গুড। প্রবল প্রতিযোগিতামূলক ও মূল্য সংবেদনশীল বাজারে শ্রমের খরচ কমানোর সুযোগ, উচ্চ উৎপাদন দক্ষতা এবং ব্যাপক বন্টন ব্যবস্থায় এই মতবাদ এখনো কার্যকরী হয়। তবে এই মতবাদে কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব কম দেওয়ায় ভোক্তার সন্তুষ্টিকরণ ও ক্রেতা সম্পর্ক সৃষ্টিতে ব্যর্থ হয়। অর্থাৎ উৎপাদন মতবাদে বিপণন কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব কম দেওয়া হয়। এই কম দেওয়ার কারণে ভোক্তা সন্তুষ্টিকরণ এবং ক্রেতা সম্পর্ক সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে উৎপাদন মতবাদ, ঠিক আছে। এরপর দেখো পণ্য মতবাদ, দ্য প্রোডাক্ট কনসেপ্ট, যে মতবাদে ধরে নেওয়া হয় ক্রেতারা পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধাকে প্রাধান্য দেয় সেই মতবাদকে পণ্য মতবাদ বলে। এটুকু একটু দাগাবে যে পণ্য মতবাদ কি। ক্রেতারা পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য এবং ব্যবহারিক সুবিধাকে প্রাধান্য দেয় সেই মতবাদকে বলা হচ্ছে পণ্য মতবাদ। শুধুমাত্র পণ্যের উপর গুরুত্ব দেওয়ায়, সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন থেকে আমি শুরু করেছি, আবার দেখো, শুধুমাত্র পণ্যের উপর গুরুত্ব দেওয়ায় এই মতবাদটি বিপণন অদূরদর্শিতা প্রকাশ পায়। সেবাভিত্তিক পণ্য উৎপাদক, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মতবাদটি অত্যন্ত উপযোগী। এই লাস্ট লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে পণ্য মতবাদ কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী, তখন আনসার কি হবে বলো? পণ্য উৎপাদক, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিশেষায়িত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। গুড। আর এর আগের লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে বিপণন অদূরদর্শিতা প্রকাশ পায় কোন মতবাদে? পণ্য মতবাদে। পণ্য মতবাদে। পণ্য মতবাদটা কি?
যে মতবাদে ধরে নেওয়া হয় যে ক্রেতারা পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধাকে প্রাধান্য দেয়, সেই মতবাদকে পণ্য মতবাদ বলে। ভেরি গুড। এরপরে চলে যাচ্ছি আমরা বিক্রয় মতবাদ। দ্য সেলিং কনসেপ্ট, অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের মতবাদকে বিক্রয় মতবাদ বলে। এই লাইনটা দাগিয়ে রাখবে, বিক্রয় মতবাদ কি বা কাকে বলে। অধিক বিক্রির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা মতবাদকে বিক্রয় মতবাদ বলে। সংজ্ঞাটা কিন্তু সহজ, খেয়াল করো, যে বেশি পরিমাণে বিক্রি করে বেশি পরিমাণে মুনাফা অর্জন করার মতবাদকে বলা হচ্ছে বিক্রয় মতবাদ। প্রথম প্যারার লাস্টের দিকে দেখো একটা লাইন দাগিয়েছে, যে 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় মতবাদের সময়কাল ধরা হয়। এই লাইনটা একটু দাগাবে, এটা দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যে বিক্রয় মতবাদের সময়কাল কত। 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত। ভেরি গুড। তারপরে একদম এই পয়েন্টের লাস্ট প্যারা যেটা দেখো, যে এই মতবাদে, এই দুটো শব্দ আন্ডারলাইন করবে, এই মতবাদে, তারপরে তাৎক্ষণিক থেকে আন্ডারলাইন শুরু করবে। এই মতবাদে তাৎক্ষণিক বিক্রয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া এই মতবাদে কোম্পানির বিক্রয়ের লক্ষ্য থাকে উৎপাদিত পণ্য বিক্রয় করা, বাজারের চাহিদা কি সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, যে বাজারে পণ্যের চাহিদা আছে কি নেই সেটা ওরা বিবেচনা করে না, গুরুত্ব দেয় না। তাদের মূল লক্ষ্যই থাকে যে পণ্য কোম্পানি উৎপাদন করলো যে পরিমাণে, সেটা অবশ্যই বিক্রি করতে হবে, যে কোনো ভাবেই হোক। ঠিক আছে, এ কারণে বলা হচ্ছে যে বিক্রয় মতবাদে তাৎক্ষণিক বিক্রয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। আর ম্যাম যদি বাজারের চাহিদাই না থাকে তো বিক্রয় করবে কি করে? তখন ওই যে বিক্রয় কর্মীদের উপর প্রেসার দিবে, যে যেভাবে হোক পণ্য বিক্রি করো, কারণ এই মতবাদের মূল লক্ষ্যই হচ্ছে অধিক বিক্রির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। ঠিক আছে, তাহলে বিক্রয় মতবাদ কি ক্লিয়ার হলো? জি ম্যাম। এরপরে 4 নম্বর মতবাদ যেটা দেখো, বিপণন মতবাদ, দ্য মার্কেটিং কনসেপ্ট। লক্ষ্য নির্দিষ্ট বাজারের, লক্ষ্য নির্দিষ্ট বাজার মানে হচ্ছে যে কোম্পানি বাজারের যে অংশটাকে টার্গেট করলো বা নির্ধারণ করলো। ঠিক আছে, যে তোমার ক্রেতা বা ভোক্তা যদি বয়স ভিত্তিক শ্রেণী বিভাগ করা হয়, যে শিশু, কিশোর, মধ্যবয়স্ক, ঠিক আছে, যে কোন শ্রেণীর ক্রেতাদের জন্য আমি প্রোডাক্ট তৈরি করব এবং বিক্রি করব, সেটাকে বলা হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট বাজার। অথবা আয়ের ভিত্তিতে যদি বাজারকে শ্রেণী বিভাগ করা হয়, যে উচ্চ আয়ের ক্রেতা, মধ্যম আয়ের ক্রেতা অথবা নিম্ন আয়ের ক্রেতা, কোন শ্রেণীর ক্রেতাদের জন্য কোম্পানি প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করছে, সেটাকে বলা হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট বাজার। ঠিক আছে, লক্ষ্য নির্দিষ্ট বাজারের ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ করে কার্যকর কৌশলের মাধ্যমে প্রয়োজন পূরণ করার চেষ্টাকে বিপণন মতবাদ বলে। এটা একটু দাগিয়ে রাখবে যে বিপণন মতবাদ কি বা কাকে বলে। ম্যাম অনেকে লিংক চাচ্ছে ক্লাসে। ক্লাসের লিংক তো এখন দেওয়া যাবে না, ক্লাসের মাঝখানে ক্লাসের লিংক কিভাবে দিব? কেন লিংক চাইবে? আমি তো আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং তোমাদের সবার জিমেল অ্যাকাউন্ট থাকার কথা। জি ম্যাম। বিপণন মতবাদ ক্লিয়ার হয়েছে কিনা দেখো, যে লক্ষ্য নির্দিষ্ট বাজারের ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ করে কার্যকর কৌশলের মাধ্যমে প্রয়োজন পূরণ করার প্রচেষ্টা বা চেষ্টাকে বিপণন মতবাদ বলে। তারপর সেকেন্ড প্যারায় চলে যাও, বিপণন মতবাদের মূল দর্শন। হ্যাঁ বলো ম্যাম, আর একটু বলবেন প্লিজ? কোনটা?
কোনটা বাবা? আমি যে বিপণন মতবাদটা যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন, আমি বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি? কোন কথাটা বুঝতে পারোনি? কোন শব্দটা? সংজ্ঞাটা লক্ষ্য নির্দিষ্ট তুমি বাজার মাত্র ভোক্তাদের জয়েন প্রয়োজন। করেছো? মাত্র জয়েন করেছো? জি ম্যাম। এই জন্যই ধরতে পারোনি। লক্ষ্য নির্দিষ্ট বাজারের এই তিনটা শব্দই একটু আগে আমি ব্যাখ্যা করেছি। লক্ষ্য নির্দিষ্ট বাজার মানে হচ্ছে যে কোম্পানি বাজারের যে অংশটাকে সে নির্ধারণ করেছে। এখানে যে অংশ বলতে বাজারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হয়। বিভিন্ন যেমন বয়সের ভিত্তিতে যখন বাজারকে শ্রেণীবিভাগ করা হয়, তখন শিশুদের জন্য, কিশোরদের জন্য, যুবক যুবতীদের জন্য, মধ্যবয়স্কদের জন্য এবং বৃদ্ধদের জন্য এরকম করে বাজারকে ভাগ করে কোম্পানি, ঠিক আছে? আবার অনেক সময় আয়ের ভিত্তিতে বাজারকে শ্রেণীবিভাগ করা হয়। সেটা হচ্ছে যে উচ্চ আয়ের ক্রেতা, মধ্যম আয়ের ক্রেতা এবং নিম্ন আয়ের ক্রেতা। এখন কোন শ্রেণীর জন্য কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে এবং বিক্রি করছে সেইটাকে বলা হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট বাজার। ক্লিয়ার কথা? এখন এই লক্ষ্য নির্দিষ্ট বাজারের ভোক্তাদের প্রয়োজন ও অভাব নির্ধারণ করে কার্যকর কৌশলের মাধ্যমে প্রয়োজন পূরণ করার প্রচেষ্টাকে বিপণন মতবাদ বলে। বিপণন মতবাদের মূল দর্শন হচ্ছে ক্রেতামুখী উপলব্ধি ও সাড়াদান। ক্রেতামুখী উপলব্ধি ও সাড়াদান। এই মতবাদ অনুযায়ী বিক্রয় ও মুনাফা অর্জনের পথ হলো ক্রেতাদের গুরুত্ব দেওয়া এবং তাদেরকে ভ্যালু প্রদান করা। ঠিক আছে? 1950 সালে বিপণন মতবাদ ধারণাটির উদ্ভব হয়। এই লাস্ট লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিপণন মতবাদ ধারণাটির উদ্ভব হয় কখন? তখন আনসার হবে 1950 সালে। 1950 সাল। হ্যাঁ। আবার এই লাইনটা দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে বিপণন মতবাদের মূল দর্শন কি? তখন আনসার হবে ক্রেতামুখী উপলব্ধি ও সাড়াদান। অর্থাৎ ক্রেতারা কি চাচ্ছে সেটাকে কোম্পানি উপলব্ধি করবে এবং সেই অনুযায়ী সে বিপণনের প্রচেষ্টা চালাবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার, সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ, দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। সমাজ ও জনগণের কল্যাণ ও স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিপণন কার্যক্রম পরিচালনা করা হলে তাকে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ বলে। এইটুকু একটু দাগিয়ে রাখবে যে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ কি। সমাজ ও জনগণের কল্যাণ ও স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য যখন বিপণন কার্যক্রম পরিচালনা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ। ঠিক আছে? এরপর দেখো এই পয়েন্টের লাস্টের দিকে দেখো যে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ অনুসারে বিপণন নীতি প্রণয়নে প্রধানত 3টি বিষয় বিবেচনা করতে হয়। সেগুলো হচ্ছে কোম্পানির মুনাফা, ভোক্তার অভাব, সমাজের স্বার্থ সংরক্ষণ। এই 3টা বিষয় বিবেচনা করে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মতবাদের ক্ষেত্রে বিপণন নীতি প্রণয়ন করা হয়। ঠিক আছে?
এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে সামাজিক বিপণন মতবাদে বিপণন নীতি তৈরিতে কয়টি বিষয় বিবেচনা করতে হয়? তখন আনসার কি হবে বলো? 3টি। 3টি। কি কি? 3টি। কোম্পানির মুনাফা, ভোক্তার অভাব, সমাজের স্বার্থ সংরক্ষণ। ভেরি গুড। আর সামাজিক বিপণন মতবাদটা ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু ওরা দুটো বিষয়কে প্রাধান্য দিচ্ছে, সমাজ ও জনগণের কল্যাণ। ঠিক আছে? জি ম্যাম। সমাজ ও জনগণের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিপণন কার্যক্রম পরিচালনা করা হলে সেটাকে বলা হচ্ছে সামাজিক বিপণন মতবাদ। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য সামাজিক বিপণন মতবাদের একটা ছবি দিয়েছি, দেখো। সামাজিক বিপণন মতবাদে যে 3টি বিষয় বিবেচনা করে, কোম্পানির মুনাফা, ভোক্তার অভাব এবং সমাজের স্বার্থ সংরক্ষণ। এই যে খেয়াল করো, পিরামিড আকৃতির সামাজিক বিপণন মতবাদ সমাজ অর্থাৎ মানব কল্যাণ, সমাজের যারা বাস করছে তাদের কল্যাণ, ভোক্তা অভাবের সন্তুষ্টি বিধান অর্থাৎ ভোক্তাদের যে অভাব আছে সেই অভাব পূরণ করা। আর এই দুটো কাজের মাধ্যমে প্রতিষ্ঠান তার মুনাফা অর্জন করবে। ঠিক আছে? সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদের ম্যাম শোনা যাচ্ছে না ঠিক করে। হ্যালো, শুনতে পাচ্ছ এখন? ম্যাম ম্যাম শোনা আপনার যাচ্ছে তো? ভয়েসটা কেটে কেটে আসছে। ম্যাম এটা আমরা তো হয়তো ওর clear নেট শুনছি। প্রবলেম। তোমার নেট প্রবলেম, হ্যাঁ, অন্যরা শুনতে পাচ্ছে, তোমার নেটের সমস্যা। সামাজিক বিপণন মতবাদ 3টি বিষয় বা 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে কোম্পানির মুনাফা, ভোক্তার অভাব এবং সমাজের স্বার্থ সমাজের সংরক্ষণ। স্বার্থ সংরক্ষণ। হ্যাঁ, সেটাই ছবিতে 3টা পয়েন্ট ওরা দিয়েছে যে সমাজ, ভোক্তা, প্রতিষ্ঠান। সমাজ মানে হচ্ছে সমাজের মানুষের কল্যাণ, ভোক্তা হচ্ছে ভোক্তার অভাব পূরণ করা, আর প্রতিষ্ঠান মানে হচ্ছে সন্তুষ্টি বিধান, মুনাফা। আচ্ছা, এই 5টা মতবাদ তোমাদের বইতে আছে। হ্যাঁ, যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই কিন্তু অনেক কিছুর পরিবর্তন হচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের অনেক কিছু সম্পর্কে ইনফরমেশন রাখতে হয়। এই 5টি মতবাদ ছাড়াও আরো একটি মতবাদ আছে, দেখো, সেটা হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদ। এটা তোমাদের বইতে নেই, আমি অন্য একটা বই থেকে এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ছবি তুলে নিতে পারো। হলিস্টিক বিপণন মতবাদ, দ্য হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। বর্তমানে সবচেয়ে আলোচিত মতবাদ হলো হলিস্টিক বিপণন মতবাদ। একবিংশ শতাব্দীর শুরুর দিকে এই মতবাদের সূচনা হয়। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিপণনকারীরা এই মতবাদ প্রয়োগে আগ্রহী হচ্ছে। হলিস্টিক বিপণন মতবাদের মূল কথা হলো দক্ষ এবং অভিজ্ঞ কর্মী বাহিনী গড়ে তোলা, ভোক্তাদের সর্বোচ্চ ভ্যালু দেওয়া, সমাজের কল্যাণ সাধন, বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি এবং তা ধরে রাখা। উদাহরণ হিসেবে বলা যায় ইউনিলিভার বাংলাদেশ এই মতবাদের অধীনে অর্থাৎ হলিস্টিক বিপণন মতবাদের অধীনে দক্ষ কর্মীদের মাধ্যমে তাদের কার্যাবলী পরিচালনা করছে। হলিস্টিক বিপণন মতবাদে যে 4টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সেগুলো হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন, সমন্বিত বিপণন, অভ্যন্তরীণ বিপণন এবং সামাজিক দায়িত্বশীল বিপণন। ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের বইতে নেই, আমি অন্য একটা বই থেকে কালেক্ট করে তোমাদের জন্য এখানে দিয়েছি। ওকে ম্যাম। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একটু ম্যাম আগে এটা একটু আবার বললে ভালো হতো। কোনটা? ম্যাম এই হলিস্টিকের হলিস্টিক মার্কেটিংটা। হ্যাঁ, কোন কথাটা বুঝুনি সেটা বলো। ম্যাম এটার যে মানে হলিস্টিক
সরি, হলিস্টিক মার্কেটিং এর যে কনসেপ্ট আছে ম্যাম সেটা। হ্যাঁ, হলিস্টিক মার্কেটিং এর কনসেপ্টটা হচ্ছে যে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, ঠিক আছে, কোম্পানি বা বিপণনকারীরা এই মতবাদ প্রয়োগে আগ্রহী হচ্ছে। এখন এই হলিস্টিক বিপণন মতবাদের মূল কথা হচ্ছে প্রতিষ্ঠানের দক্ষ এবং অভিজ্ঞ কর্মী বাহিনী গড়ে তোলা। প্রতিষ্ঠানে যদি কর্মী বাহিনী দক্ষ এবং অভিজ্ঞ হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা সহজ হবে, ঠিক আছে, অপচয় কম হবে, দুর্ঘটনা কম ঘটবে। ক্লিয়ার কথা? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। আরো আছে, মূল কথা শুধু এইটা না, আরো আছে। সেটা হচ্ছে ভোক্তাদের সর্বোচ্চ ভ্যালু দেওয়া, অর্থাৎ ভোক্তাদেরকে ওরা প্রাধান্য দিবে, ভোক্তারা কি চাচ্ছে সেইটাকে ওরা সর্বোচ্চ প্রাধান্য দিবে, ঠিক আছে, যে ভোক্তাদের চাহিদা অনুযায়ী তারা পণ্য উৎপাদন এবং বিপণন করবে। সমাজের কল্যাণ সাধন, যে তাদের বিপণন কাজের মাধ্যমে যাতে সমাজের কোনো ক্ষতি না হয় সেই দিকটা তারা মাথায় রাখবে, সমাজের কল্যাণ সাধন করবে তাদের বিপণন কাজের মাধ্যমে। বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি এবং তা ধরে রাখা, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠানকে যাদের সাথে কাজ করতে হয় তাদের সাথে সুসম্পর্ক তৈরি করবে এবং সেই সুসম্পর্ক ধরে রাখবে। এটাই হচ্ছে হলিস্টিক বিপণন মতবাদের মূল কথা। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছো জি যে ম্যাম। প্রশ্ন করেছো? আচ্ছা, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, প্রতিটি বিপণন মতবাদ একটু পড়বা, হ্যাঁ, 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে, অনুধাবন কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। কাজে প্রতিটি মতবাদ সম্পর্কে ধারণা রাখবা, আবার প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসতে পারে, ঠিক আছে। সেটারই একটা নমুনা দেখাচ্ছি যে প্রয়োগের প্রশ্ন হিসেবে কিভাবে আসে। সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017-তে এসছে, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যে জনাব শরীফ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি মুড়ি চিড়া দিয়ে বিভিন্ন রকমের মোয়া, নারিকেল ও তিল দ্বারা রকমারি সন্দেশ তৈরি করে বাজারে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ক্রেতারা তার পণ্য আগ্রহের সাথে কেনেন। জনাব শরীফ সব সময় ক্রেতাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেন। এতে দিন দিন তার ব্যবসার মুনাফার পাশাপাশি এলাকাতে সুনামও বাড়ছে। শরীফ ভবিষ্যতে ব্যবসাটির সম্প্রসারণের চিন্তা করছেন। বিপণন কি, এটা তোমাদের বইয়ের জ্ঞানমূলক প্রশ্নে খুঁজে পাবে, একটু দাগিয়ে ফেলো এখনই। বিপণন কি, অধ্যায় শেষে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আছে, জি পেয়েছো? ম্যাম, পেয়েছি। বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে, এটা অনুধাবনের প্রশ্নে পাবে, একটু খুঁজে দেখো বাবা। বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে। এটা আমার বইতে 23 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা চট্টগ্রাম 17 এবং যশোর। ম্যাম আমাদের 25। আচ্ছা 25, হ্যাঁ, তোমাদের সাথে আমার বইয়ের সংখ্যাটা মিলবে না। পেয়েছো তো সবাই না? জি জি ম্যাম, ম্যাম। কিন্তু জ্ঞানমূলকটা এখনো পাইনি, খুঁজতেছি। জ্ঞানমূলক একদম শুরুতেই পাবে, দেখো 1 নম্বরেই আছে। বিপণন কি, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরে পাবে। অনুধাবনের আগেই জ্ঞানমূলক প্রশ্ন দেখো। জি ম্যাম, পেয়েছি। পেয়েছো? আচ্ছা, এবার গ নম্বর প্রশ্নে আসো। উদ্দীপকে জনাব শরীফের ব্যবসাটি বিপণনের কোন মতবাদের অন্তর্ভুক্ত? সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণন মতবাদ। কেন এরকম মনে হলো? কারণ জনাব শরীফের যে ব্যবসাটা সেখানে সবসময় ক্রেতাদের রুচি, চাহিদা আর সন্তুষ্টির উপর গুরুত্ব আরোপ করে। আর গুরুত্ব দেন, হ্যাঁ, তাহলে সেটা কোন মতবাদে ছিল? এটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ছিল না। সামাজিক দৃষ্টিভঙ্গিতে সমাজের কল্যাণের কথাও ওরা চিন্তা করে। জি ম্যাম।
আর এখানে উনি প্রাধান্যই ম্যাম এটা দিয়েছেন বিপণন মতবাদে না? ভেরি গুড, হ্যাঁ বিপণন মতবাদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা জি ম্যাম। আনসারটা শুরু করব এইভাবে যে উদ্দীপকে জনাব শরীফের ব্যবসাটি বিপণন মতবাদের অন্তর্ভুক্ত। সেকেন্ড প্যারাতে গিয়ে বিপণন মতবাদটা কি সেটা আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, বিপণন মতবাদের ইম্পর্টেন্ট জি লাইনগুলো ম্যাম। পড়ে আমরা ওখানে লিখব। তারপরে থার্ড প্যারাতে আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকের কোন লাইনটি দেখে তোমার মনে হলো যেটি বিপণন মতবাদের অন্তর্ভুক্ত। যে উদ্দীপকে জনাব শরীফ চিরামুড়ি দিয়ে বিভিন্ন রকমের মোয়া, নারকেল, তিল দ্বারা রকমারি সন্দেশ তৈরি করে বাজারে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ক্রেতারা তার পণ্য আগ্রহের সাথে কেনেন। কেন কেনেন? কারণ তিনি সব সময় ক্রেতাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি গুরুত্ব আগ্রহী করে। সরি ম্যাম ক্রেতাদের জিনিস কিনতে আগ্রহ বা মনোকরণের জন্য। না না, বলছে ক্রেতারা তার পণ্য আগ্রহের সাথে কেনে। এখন তার জি পণ্য ম্যাম। কেন আগ্রহের সাথে কেনে? তুমি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট একবার কেনার পরে আরেকবার কিনতে যাও, কেন কিনতে যাও বলো? জি ম্যাম। কেন ম্যাম কিনতে যাও? পণ্যটা ভালো অথবা ভালো, ভেরি ওনাদের গুড। ব্যবহারে ভালো। হ্যাঁ, যে পণ্যটি ব্যবহার করে তুমি উপকৃত হচ্ছ, সে কারণে কিন্তু তুমি বারবার সেই পণ্যটি কিনতে যাও। যাচ্ছি ম্যাম। হ্যাঁ, তো এখানে বলছে যে ক্রেতারা শরীফের উৎপাদিত পণ্য আগ্রহের সাথে কেনে। কেন আগ্রহের সাথে কেনে? নিশ্চয়ই তার প্রোডাক্টটি গুণগত মান ভালো। ভালো, খেতে ভালো লাগে, হ্যাঁ, এবং তিনি এগুলো ক্রেতাদের সত্যিই খেতে মজা লাগে। এবং দেখো তিনি অর্থাৎ জনাব শরীফ ক্রেতাদের রুচি, চাহিদা এবং সন্তুষ্টির প্রতি তিনি সব সময় গুরুত্ব দেন। ঠিক আছে, অর্থাৎ ক্রেতাদের রুচি, চাহিদা এবং সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখেই তিনি বিভিন্ন রকমের সন্দেশ তৈরি করে বাজারে বিক্রি করেন। ঠিক আছে, কাজে আমরা বলতে পারি জনাব শরীফের ব্যবসাটি বিপণন মতবাদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কথা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ব্যবসায় সফলতা অর্জনের জন্য জনাব শরীফ যে দিকটির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাতে কি তুমি একমত? কোন দিকটির জি উপর ম্যাম, বিশেষভাবে একমত। গুরুত্ব দিয়েছে বলো? ম্যাম এই যে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ, সরি মানে আগ্রহ নিয়ে কাজ করা। এটাকে বিপণনের মৌলিক ধারণা আমরা পড়েছিলাম, কি বলা যায় বলো? জনাব শরীফ সবসময় ক্রেতাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেন, তাই তো? এখন এই জি এই ম্যাম। লাইনটাকে আমরা বিপণনের মৌলিক ধারণার দৃষ্টিকোণ থেকে এক কথায় কি বলতে পারি বলো? ক্রেতা ভ্যালু। শুধু ভ্যালু না, ক্রেতা ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টি। সন্তুষ্টি। ঠিক আছে, যে ব্যবসায় সফলতা জি অর্জনের ম্যাম। জন্য জনাব শরীফ ক্রেতা ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে আমি একমত। কেন একমত সেটা তুমি ব্যাখ্যা দিবা, যুক্তি দেখাবা। ঠিক আছে, তার আগে ক্রেতা ওকে ভ্যালু ম্যাম। এবং ক্রেতা সন্তুষ্টি কি সেটা লিখবা। ক্রেতা ভ্যালু কি বলো তো? গত ক্লাসে আমরা পড়েছিলাম। পণ্যের মান, প্রাপ্ত সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাই হলো ক্রেতা ভ্যালু। ভেরি গুড। আর ক্রেতা সন্তুষ্টি? ক্রেতা সন্তুষ্টি প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। ভেরি গুড। তাহলে এই ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি কি লিখার পরে তারপরে তুমি এটা উদ্দীপকের সাথে একটু মিলাবা যে সে কিভাবে ক্রেতা ভ্যালুকে গুরুত্ব দিয়েছে। যে তিনি সব সময় ক্রেতাদের রুচি, চাহিদা এবং সন্তুষ্টির প্রতি গুরুত্ব রেখে বিভিন্ন রকমের সন্দেশ তৈরি করে সেটা বাজারে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ঠিক আছে, যে আমরা পড়েছিলাম যে জি ম্যাম। যদি পণ্যের মূল্য ঠিক রেখে পণ্যের মান ও সেবা বাড়ানো হয় তাহলে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়। ঠিক আছে, জি ম্যাম। আর ক্রেতা সন্তুষ্টি লিখার পরে লিখবো আমরা যে পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা যদি একই হয়
তাহলে ক্রেতারা সন্তুষ্ট হয়। অর্থাৎ ক্রেতারা যে পরিমাণ প্রত্যাশা নিয়ে তার পণ্য ক্রয় করে জনাব শরীফের এবং ভোগ করার পরে যদি তাদের প্রত্যাশা পূরণ হয় তখন তারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় যদি কার্যকারিতা বেশি হয়, যে যেই প্রত্যাশা নিয়ে পণ্য কিনেছে খাওয়ার পরে তার চেয়েও প্রত্যাশার চেয়েও সে বেশি আনন্দিত হয়েছে, তখন কিন্তু ক্রেতা অনুপ্রাণিত হয়, অর্থাৎ পুনরায় সেই পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। ঠিক আছে? কাজেই জনাব শরীফ যেহেতু ক্রেতা ভ্যালু এবং ক্রেতার সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করছেন, সেই কারণে তার ব্যবসায় মুনাফার পাশাপাশি এলাকাতে তার সুনামও বাড়ছে। কাজেই ব্যবসায় সফলতা অর্জনের জন্য জনাব শরীফ ক্রেতা ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ে আমি একমত। ক্লিয়ার কথা সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম। এই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এটা কিন্তু বাড়ির কাজ থাকবে, এটা পড়বে কিন্তু এই 4টা প্রশ্নের উত্তর। ওকে ম্যাম। আর প্রতিটা মতবাদও কিন্তু পড়বে। হ্যাঁ, প্রতিটা মতবাদ তোমার